প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমি এই এপিসোডে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, ইতোমধ্যে থাম্বনেইল আপনাদের নিশ্চয়ই ইঙ্গিত দিয়েছে। জুলাই কন্যা বা জুলাই যোদ্ধা তারিমা জান্নাত সুরভিকে নিয়ে এই এপিসোড। তো এটি আমার সুরভিকে নিয়ে তৃতীয় এপিসোড। প্রথমবারে যখন সুরভি মিডিয়াতে হেডলাইন হলেন, সেটি গত 24 ডিসেম্বর রাতে। তাকে যখন তার গাজীপুর জেলার টঙ্গীর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়, তখন প্রথমবারের মতো সারা দেশের মানুষ সুরভির নামটি জানতে পারলেন। সুরভি তার আগেও কিছুটা পরিচিত, জুলাই যোদ্ধাদের সামনের সারির একজন নারী যোদ্ধা, এবং বিভিন্ন কারণে তার ভাইরাল হয়েছিলেন তিনি একাধিক কারণে। তো আগে থেকেই কিছু লোক তাকে চিনতেন, বা 24 ডিসেম্বর তিনি যখন গ্রেপ্তার হলেন চাঁদাবাজির অভিযোগে, এবং শুধু চাঁদাবাজি না, চাঁদাবাজদের রিং লিডার, মিডিয়া যেরকম তাকে পরিবেশন করেছে, তখন তার নামটি দেশব্যাপী উচ্চারিত হলো, সবাই জানলেন। তো এরপর তিনি 11 দিন কারাগারে থাকলেন। 24 ডিসেম্বরের পর থেকে 11 দিন কাশিমপুর কারাগারে তিনি ছিলেন। তো তার উপর যা হয়েছে এবং সম্প্রতি তার জামিন পাওয়া, তার রিমান্ডের আদেশ হওয়া তার বিরুদ্ধে ইত্যাদি নিয়ে কথা বলছি। তো আমি এখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের, এবং আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে উদ্দেশ্য করে কথাগুলো বলবো। তো প্রিয় দর্শক, আমি তাদেরকে অ্যাড্রেস করে কথাগুলো বলবো, আমার কথা বলতে সুবিধা হয়। শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সুরভির বিষয়টি আপনি সরাসরি হ্যান্ডেল করেন না, এটি সরাসরি আপনার হ্যান্ডেল করবার কথাও না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সবকিছুর দায় দিন শেষে আপনার উপর বর্তায়। তাই যদিও এটি অধ্যাপক আসিফ নজরুলের ডিপার্টমেন্ট, আমি আপনাকেও আপনার ডিরেক্ট ইনভলভমেন্ট আশা করছি এই ইস্যুটিতে। এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয় এই মুহূর্তে। তো সুরভির বিরুদ্ধে যে অভিযোগ ছিল, আমরা যা জানলাম, সুরভি মুক্তি পাওয়ার পর গত 5 ডিসেম্বর রাতে সুরভির টঙ্গীর বাসায় তার সঙ্গে দেখা করতে ছুটে গেলেন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে সুরভি কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন নাহিদ ইসলামকে। তো সুরভি সম্পর্কে যা জানা গেল এবং পুরো বিষয়টি সম্পর্কে যা জানা গেল, সুরভি একটি চক্রান্তের শিকার বা ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়, মাল্টিমিডিয়া রিপোর্টার। তো জানা গেল যে কিছুদিন আগে থেকেই এই নাইমুর রহমান দুর্জয় সুরভিকে নানা রকম অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এক পর্যায়ে সুরভিকে তার সঙ্গে কক্সবাজারে যাবার জন্য ট্রিপে বলা হয়েছিল। তো সুরভি প্রত্যাখ্যান করেছিলেন, এবং শুধু তাই না, ফেসবুকে তিনি সেটি প্রকাশ করে দিয়েছিলেন। তো সুরভির বক্তব্য থেকে তা বোঝা গেছে, সেই থেকে নাইমুর রহমান দুর্জয় সুরভির পিছনে পড়েছেন। এবং নাইমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে একটি ছবি তার আছে। সেই ছবিটি নাকি তিনি বিভিন্ন জায়গায় দেখিয়ে বেড়ান, এবং লোকজনকে বলছিলেন যে তিনি তার খুব ঘনিষ্ঠ সন্তান। আর এইটি ব্যবহার করে তিনি নানা রকম অনৈতিক সুবিধা বিভিন্ন জায়গা থেকে নেওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে সুরভিকে প্রলোভিত করবার চেষ্টা করা বা অনৈতিক প্রস্তাব দেওয়া, এটিও আছে। তো সুরভি যেহেতু তাকে ফেসবুক পোস্টে তাকে এক্সপোজ করে দিয়েছেন, এবং সাম্প্রতিক আরেকটি ঘটনা, গাজীপুরে যখন শহীদ উসমান হাদির হত্যার বিচার চেয়ে একটি সমাবেশ হচ্ছিল, সেইখানে এই নাইমুর রহমান দুর্জয়কে দেখে সুরভি ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিলেন। তো এই একটি বিষয় আছে। তো এইভাবে নাইমুর রহমান দুর্জয় যখন পাবলিকলি এক্সপোজড হয়ে গেলেন, তখন তার প্রচন্ড বিরক্তি উৎপাদন করেছে সুরভির এইসব তৎপরতা, যা কিনা সুরভি রাইটলি করেছিলেন, যে কেউ করবে যে কোনো ভুক্তভোগী সুরভির মতো। তো তাতে করে তিনি বাদী হয়ে এই চাঁদাবাজির মামলা টামলাগুলো করেছেন সুরভির বিরুদ্ধে। আর 24 ডিসেম্বর রাতে সুরভিকে গ্রেপ্তার করা হয়েছে সেই সময়। তো তখন সংবাদ মাধ্যমে জানা গিয়েছিল যে পুলিশ প্রাথমিক তদন্ত করে সত্যতা পেয়েছে চাঁদাবাজির ঘটনা।
তো সেই প্রাথমিক তদন্ত কোন পর্যায়ে ছিল বা কতটুকু ক্রেডিবল আমরা জানি না। বাট এটি তখন বলা হয়েছিল, বিভিন্ন গণমাধ্যমে এটি এসেছিল। আমাদের সংবাদ সূত্র গণমাধ্যমে। আমি কোনো সাংবাদিক না। অনেকে আমাকে ভুল করে, আমি ছোট্ট ইউটিউবার, আমি আমার চ্যানেলে কথা বলি। অনেকে প্রতিবেদক, সাংবাদিক এরকম বলছেন। এটি ভুল কথা। আমি জাস্ট একজন ইউটিউবার। আমাকে তথ্যের জন্য গণমাধ্যমের উপর নির্ভর করতে হয়। আর কোনো একটি গণমাধ্যমের উপর নির্ভর করি না আসলে। সেনসিটিভ বিষয় হলে ক্রস চেক করা হয়। একটি পত্রিকা কোনো কিছু রিপোর্ট করেছে এবং সেটি জাতীয় দৈনিক হতে হবে। কোনো আঞ্চলিক কিছু না। এবং আরো ২-৪টি ঘেঁটে ক্রস চেক করে তারপর তথ্য দেওয়া হয়। আমি দেই সেটি। তো অনেকে না বুঝে সমালোচনা করেন যে আপনি গণমাধ্যমের উপর নির্ভর করেন। তো কার উপর নির্ভর করবো? গণমাধ্যমে তো প্রাইমারি সোর্স যেকোনো তথ্যের জন্য। তো যাই হোক, সে আলোচনায় গেলাম না। তো এইভাবে সুরভির বিরুদ্ধে অভিযোগ এবং ২৪ ডিসেম্বর রাতে গ্রেপ্তার হন। এরপর তিনি ১১ দিন কারাগারে ছিলেন। নাহিদ ইসলামের সঙ্গে আলোচনা এইসব তথ্যগুলো দিয়েছেন। সেখানে সুরভি একটি গুরুতর অভিযোগ করেছেন। সেটি হলো তার উপর নির্যাতন হয়েছে। তার মাথা, পিঠ ফুলে গিয়েছে, তিনি তার মাকে দেখিয়েছেন। ভয়ঙ্কর অভিযোগ এটি। আমি যখন এই বিষয়টি জানতে পারলাম, আমি ভীষণ রকমের আপসেট হয়েছি। মানে আমি ভাষায় বোঝাতে পারবো না। ভয়ঙ্কর কথা। সুরভির কথা থেকে জানা গেল সেখানে তিনি ১২ নম্বর ওয়ার্ডে ছিলেন। আর ১২ নম্বর ওয়ার্ডে মোট ১২ জন ছিলেন। কারাগারে ছিলেন ১২ জন, এর মধ্যে ১১ জন আওয়ামী লীগের। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা হয়তো হবে। তো এখন প্রশ্ন হলো, সুরভি যে একজন জুলাই যোদ্ধা, এটা সবাই জানতেন। প্রাথমিকভাবে সুরভিকে যারা গ্রেপ্তার করেছিলেন তারা জানতেন। বিভিন্ন মাধ্যম হয়ে সুরভি যখন কারাগারে নিতে হলেন, কারাগারের লোকেরা জানতেন সুরভিকে। তাহলে একজন জুলাই যোদ্ধাকে, এবং বয়সে খুবই কম সুরভির বয়স, বলা হচ্ছে, পত্রিকা বলছে আজকাল দেখছি ১৭। তো এরকমই হবে হয়তো ১৭-১৮। এরকম একজন অল্প বয়স্কা একজন তরুণীকে ১১ জন আওয়ামী দুষ্কৃতিকারীর সঙ্গে কিভাবে রাখা গেল একটি ওয়ার্ডে? সেখানে তার জীবনেরও তো নিরাপত্তার অভাব ছিল আমি মনে করি। তো সুরভি যেভাবে বর্ণনা করেছে তাতে বোঝা গেল আওয়ামী লীগের এই লোকগুলো ১১ জন তাকে নির্যাতন করেছে। সুরভি বলছিলেন যে ভিডিও রেকর্ড করা থাকলে আমি দেখাতে পারতাম আমার উপর কি নির্যাতন হয়েছে। ভয়ঙ্কর এই অভিযোগ, ভয়ঙ্কর। এবং সুরভিকে যখন রিমান্ড শুনানি হলো সুরভি, সেখানে সাব ইন্সপেক্টর ওমর ফারুক, আমি যদি বুঝতে পারলাম তিনি সম্ভবত কালিয়াকৈর থানার হবেন। সাব ইন্সপেক্টর ওমর ফারুককে বিচারক জিজ্ঞেস করেছিলেন যে সুরভির বিরুদ্ধে এজাহারনামা ছাড়া আর কোনো প্রমাণ আছে কিনা। তো দারোগা বলেছিলেন নেই। এবং দারোগা, এই ওমর ফারুক সাব ইন্সপেক্টর, ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখানে সেই বিচারকের বিরুদ্ধে আমার কথা আছে, যদি এজাহার ছাড়া তার বিরুদ্ধে আর কোনো প্রমাণ, অভিযোগ কিছু না থাকে, তাহলে এই অল্প বয়স্ক একটি মেয়েকে রিমান্ডে নেবার প্রয়োজন ছিল কিনা। আরো গুরুতর কোনো অপরাধের অভিযোগ থাকলে কারো বিরুদ্ধে তাকে রিমান্ডে নেওয়া হয়, বা তার বয়স হয়তো পারমিট করছে না। যদি তার বয়স ১৭ হয়ে থাকে, নিশ্চয়ই সেটি ডকুমেন্টেড। তাহলে তার বয়স সংক্রান্ত ভেরিফিকেশন তারা করেছিলেন কিনা, দারোগা ওমর ফারুক করেছিলেন কিনা, তাকে যারা গ্রেপ্তার করেছিলেন তারা করেছিলেন কিনা। ১৭ বছর বয়স হলে সে তো প্রচলিত যে আদালত আছে আমাদের, সেই আদালতে যাবে না। সুরভির বিচার হতে হবে, এমনকি যদি প্রমাণিত হতো যে সুরভি চাঁদাবাজি করেছেন, তাহলে সুরভিকে নিতে হবে কিশোর আদালতে, জুবিনাইল কোর্ট বা শিশু আদালতে, এরকম কোন জায়গায় নিতে হবে। কাশিমপুর কারাগারে সুরভি যাবে না, ফার্স্ট অফ অল। তাহলে বয়স ভেরিফিকেশন হয়েছিল কিনা? না হয়ে থাকলে এখানে বড় রকমের, আমি বলবো, ল্যাপস হয়েছে, বড় রকমের গ্যাপ হয়েছে, এবং কর্তব্য অবহেলা হয়েছে দারোগা থেকে শুরু করে পরবর্তী সব স্টেপে যারা জড়িত ছিলেন, এমনকি বিচারক, তারা কর্তব্য অবহেলা করেছে। সুরভিকে ভুল জায়গায় তারা নিয়ে গেছেন। সুরভিকে ওখানে নিয়েই যাবেন না, ফার্স্ট অফ অল। আচ্ছা, তো গিয়েছেন ভালো কথা। সেখানে আবার ১১ জন আওয়ামীর সঙ্গে সুরভিকে রাখা হলো জুলাই যুদ্ধে। ভয়ঙ্কর এই তথ্য, যদি এগুলো সত্যি হয়, ভয়ঙ্কর, সত্যিকার অর্থে ভয়ঙ্কর। তো বিচারক যখন জিজ্ঞেস করলেন যে, আর জানতে চাইলেন ওর দারোগার কাছে যে আর কোনো অভিযোগ আছে কিনা, প্রমাণ আছে কিনা, যখন নাই বললেন, তাহলে রিমান্ড দরকার ছিল কেন? দরকার ছিল না রিমান্ড। কমন সেন্স এই কথা বলছে। আর ২ দিনের রিমান্ড দেয়া হলো, তাহলে কেন বিকেল বেলা আবার অন্য আরেকটি আদালত তাকে জামিন দিল? সমস্ত প্রক্রিয়াগুলো পরস্পর বিরোধী। তাই এই প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত, বিচার বিভাগীয় কর্মকর্তা, বিচারক থেকে শুরু করে থানার দারোগা, সাব ইন্সপেক্টর ওমর ফারুক, প্রত্যেককে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। প্রত্যেকের বিষয়ে তদন্ত হতে হবে। পুরো বিষয়টিতে তদন্ত হতে হবে।
এবং জানা গেল যে যেই রিপোর্টার, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়ে নাইমুর রহমান দুর্জয়কে নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশ প্রতিদিন তাকে ডিসমিস করেছে, জব থেকে ছাঁটাই করে দিয়েছে। কেন দিল? নিশ্চয়ই বাংলাদেশ প্রতিদিন মনে করেছে যে নাইমুর রহমান দুর্জয় এরকম কোনো অপকর্মের সঙ্গে জড়িত। এবং আবার শোনা গেল, পত্রিকায় রিপোর্ট করছে, যুগান্তর রিপোর্ট করেছে যে নাইমুর রহমান দুর্জয় আবার কাল বেলায় জয়েন করেছে। এরা কিন্তু একই লোক, প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই জানা আছে। এবং আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলছি, আসিফ নজরুল স্যারকে বলছি, আপনাদেরও জানা আছে, বাংলাদেশ প্রতিদিন কালবেলা এগুলো বসুন্ধরা গ্রুপের সংবাদপত্র। আর বসুন্ধরা কারা, আমার এই এপিসোডে আমি জানি, এটা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো তাহলে দুর্জয় কি করছে আসলে? কালবেলায় যুক্ত হয়ে থাকলে সেখানে আবার কার সর্বনাশ করবার তৈরি হচ্ছে। এবং আমরা জানি ক্রাইম রিপোর্টাররা, যদিও বলা হচ্ছে মাল্টিমিডিয়া রিপোর্টার, আমি ধরে নিব দুর্জয় হয়তো বা কালবেলায় ক্রাইম রিপোর্টার হিসেবে জয়েন করেছে। তাহলে এই জাতীয় রিপোর্ট যারা করেন বিভিন্ন জায়গা অতীতে আমরা দেখেছি, তারা আর্থিক প্রলোভনের শিকার হয়েছেন, অনেক লোককে স্টিগমাটাইজ করেছেন পারপাসফুলি, আমরা দেখেছি সেটি অনেকবার। তো তাই এই লোকটিও বিপজ্জনক, একেও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে, এর বিরুদ্ধে মামলা হতে হবে, এর বিরুদ্ধে মামলা হয়নি। তাই পুরো প্রক্রিয়াটিকে, পুরো বিষয়টিকে একটি তদন্তের আওতায় আনতে হবে। প্রিয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, আমি আবারও আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, পুরো বিষয় একটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি গঠন করতে হবে, বিচার বিভাগীয় তদন্ত, এবং হাইকোর্টের একজন বিচারপতি তত্ত্বাবধানে এটি করতে হবে। এবং সেই তদন্ত কমিটিতে সুরভি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন সেখানকার একজন অধ্যাপককে রাখতে হবে, কারণ তারা সুরভি সম্পর্কে ভালো জানে। সুরভির পছন্দ মতো একজন অধ্যাপককে রাখতে হবে, সুরভি যে অধ্যাপকের নাম বলবেন, কারণ সে অধ্যাপক আওয়ামী মনেও হতে পারেন, তাহলে তিনি নিরপেক্ষ থাকবেন না। সুরভির পছন্দ মতো, সুরভি বিশ্বাস করতে পারেন এমন একজন অধ্যাপককে রাখতে হবে সুরভির কলেজে। আমি যতদূর জানি তিনি ভাওয়াল বদ্রে আলম কলেজে পড়ছেন, সেখানকার একজন অধ্যাপককে রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাউকে রাখতে হবে, সেটি কেন্দ্রীয়ভাবে তারা ঠিক করবেন কে থাকবেন, এবং হাইকোর্টের বিচারপতি থাকবেন, এবং অন্যান্য যাদের রাখবার নিয়ম অনুযায়ী তারা থাকবেন। অনতি বিলম্বে হাইকোর্টের একটি এরকম বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে, এবং যেই তদন্ত কমিটি 3 কার্য দিবসের মধ্যে পুরো বিষয় তদন্ত করে তদন্ত রিপোর্ট পেশ করবে, এবং তদন্ত রিপোর্টের আলোকে পুলিশ অফিসার থেকে শুরু করে বিচারিক আদালত, এর মধ্যে যারা যারা ইনভলভ ছিলেন, কার কোথায় ল্যাপস আছে, কে কোথায় কর্তব্য অবহেলা করেছেন, সেই বিষয়গুলো উঠে আসতে হবে। এই সব কিছুর ফলাফল, সবকিছুর তদন্ত রিপোর্ট 3 কার্য দিবসের মধ্যে হয়ে যেতে হবে, কারণ আমরা সেই প্রথাগত প্রচলিত বিচার বিভাগীয় কমিটি বা কোনো কমিটি, কোনো তদন্ত কমিটি চাচ্ছি না, যেটি রিপোর্ট দেবে 4 মাস পর, 5 মাস পর দেশের সরকার বদলে যাবে, পরিস্থিতি পাল্টে যাবে, এটি কখনো আলোর মুখ দেখবে না। আমরা সেরকম কোনো অভিনয়, সেরকম কোনো নাটক চাচ্ছি না। তড়িৎ গতিতে হয়ে যেতে হবে একটি তদন্ত কমিটি, এবং এইটি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। অধ্যাপক আসিফ নজরুল, আপনি এই বিষয়ে ইনভলভ হয়েছিলেন, আপনি বলেছিলেন আপনি ফেসবুক পোস্টে যে বিষয়টি আপনার নজরে এসেছে, সুরভি প্রতিকার পাবে। প্রতিকার বলতে আমরা এটুকু বুঝাই না যে সুরভি জামিনে মুক্তি পেয়েছে, পুরো বিষয় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে মামলা খারিজ করে দিতে হবে, এবং অন্যায়ভাবে এই মামলাগুলো হয়ে থাকলে প্রত্যেকটা আইনের আওতায় আনতে হবে, বিচারক থেকে শুরু করে পুলিশ অফিসার, সেই নাইমুর রহমান দুর্জয়, প্রত্যেকটা আইনের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে কেউ পারপাসলি, ষড়যন্ত্রমূলক ভাবে কোনো জুলাই যোদ্ধাকে এরকম হয়রানি করতে না পারে, দুঃসাহস না দেখান এরকম হয়রানি, এবং এই বিষয়টি দ্রুতই ঘটে যেতে হবে। এবং এটি আমার দাবি না, আমি মনে করি এটি এখন পুরো বাংলাদেশের মানুষের দাবি হয়ে গেছে। সুরভি ইস্যুটি এখন আর গাজীপুর কিংবা টঙ্গীর ইস্যু নয়, সুরভি ইস্যুটি এখন আমাদের সবার ইস্যু, সারা বাংলাদেশের মানুষের ইস্যু, জুলাই অভ্যুত্থানের ইস্যু। তাই এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি হতেই হবে, এবং খুব দ্রুত আমাদের এইসব বিষয়ে আপডেট জানতে হবে, এবং সরকারিভাবে আপনারা আমাদের জানাবেন, আমাদের ব্রিফ করবেন এই বিষয়ে কি হচ্ছে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবার জন্য, সবাই ভালো থাকবেন।